আচ্ছা, আজকে 13ই ডিসেম্বর। আমাদের মোটামুটি বেশ কয়েকটি ক্লাস হয়ে গেল। তো রচনার দুটো অংশ আমি এখন তোমাদেরকে দেখাই দিই। যেহেতু ব্যক্তিগত রচনা নিয়ে আলোচনা হয়ে গেছে, সেটা তোমাদের মনে আছে, মনে না থাকলে আবার একটু মনে করার চেষ্টা করো। আর হলো কি, এখন আমি তাহলে বাকি দুইটা রচনা নিয়ে একটু বলি। তো যদি আমি শুরু করার আগে যদি একটু তোমাদেরকে মনে করায় দিই, তাহলে একটু মনে করায় তারপর হচ্ছে আমি পড়াটা শুরু করি। আমি যে দুইটা টপিক নিয়ে আজকে ডিসকাশন করবো, আজকে মূলত ডিসকাশনটা রচনার টাইপ নিয়ে, প্লাস রচনাটা আসলে কিভাবে পরীক্ষায় আসে এবং আমাদের কিভাবে লেখা দরকার, কোনো নির্দিষ্ট কন্টেন্ট নিয়ে না, কি মানে হাউ টু রাইট সেই ব্যাপারটা নিয়ে আমি একটু কথা বলবো। তো রচনা আমরা জানি, রচনা তিনটি থেকে একটি লেখা লাগবে, এটা আমরা জানি। তিনটি থেকে একটি, এবং এটার নম্বর হচ্ছে 60, এবং শব্দ সংখ্যা বলে দেওয়া আছে হচ্ছে 200। এটা পেপার 1, সেকশন B। এগুলো হচ্ছে পরিচয়, নর্মাল। রচনার কোনো হিজ দেওয়া থাকে না, কোনো রকম গাইডলাইন দেওয়া থাকে না যে আমাদের কোন মানে কি কি পয়েন্ট লিখতে হবে। চিঠিতে যেমন আমাদের বুলেট মানে 12টা পয়েন্ট দেওয়া থাকে, সেই পয়েন্টের উত্তরগুলো লিখে আমরা চিঠিটাকে রেডি করি। তো রচনার ক্ষেত্রে সেই জিনিসটা নাই, যেটা আসলে একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের জন্য, কারণ আমরা আসলে বুঝে উঠতে পারি না যে রচনাটার জন্য আসলে কি লিখবো। তো তোমরা যদি পাস্ট পেপার গুলো নিয়ে বসো, 2004 থেকে আমরা কোশ্চেন পেপার খুঁজে বের করতে পারি, 2004 টু 2025, 21 ইয়ার্স এর কোশ্চেন নিয়ে যদি আমরা বসি, তাহলে তোমরা দেখবা কোন ইয়ারেই রচনা রিপিট হয় নাই, মানে একই সেম রচনা বারবার দেয় নাই। হতে পারে একটু সিমিলার টাইপের রচনা রিপিট হয়েছে, কিন্তু একদম এক্সাক্ট একই রচনা দুইবার দেয় নাই। তো এই কারণে কখনোই কোনো সাজেশন দেওয়া সম্ভব না যে তোমাকে আমি 20টা রচনার লিস্ট দিয়ে দিলাম, এই 20টা রচনা পড়লেই তুমি পরীক্ষা কমন পাবা, এই কথা আমি এবং অন্য কোনো টিচারই বলতে পারবো না, বাংলার ক্ষেত্রে অন্তত। তো কিন্তু আমরা জানি কি ধরনের রচনা আছে, কি টপিকের উপর বেস করে রচনাটা আসতে পারে, কিন্তু এখানে এক্স্যাক্টলি কি লাইনটা লেখা থাকবে প্রশ্নে সেটা আমরা জানি না, সেটা জানাও যায় না আসলে। তো এই যে তিনটা রচনা বললাম, আমরা যেটা নিয়ে আলোচনা করতে পারি সেই যে এই তিনটা রচনা আসলে কি ধরনের রচনা, কি রকমের রচনা আসতে পারে এই তিনটা, সেটা মোটামুটি ফ্রিকুয়েন্টলি একই রকম টাইপেরই আসতেছে। এবং 2018 সালের পর থেকে, 2018-19 থেকে একটা প্যাটার্নে চলতেছে, কোশ্চেন পেপারের একটা প্যাটার্ন চলতেছে। এই প্যাটার্ন চলার কারণে আমরা কিছুটা ধারণা করতে পারি যে কি ধরনের রচনা পরীক্ষা দিতে পারে। তো এই তিনটা রচনাকে এক একজন এক এক ভাবে পড়ায়, যে ইনফরমেটিভ এসে, ডিসক্রিপটিভ এসে, ন্যারেটিভ এসে, আর্গুমেন্টিভ এসে, এরকম বিভিন্ন নাম বলে, বিভিন্ন মানুষ বিভিন্ন নামে বলে, বিবৃতিমূলক, বর্ণনামূলক, বিভিন্ন রকম নাম আছে। তো আমি যে এই তিনটা রচনার জন্য তিন ধরনের রচনার নাম ধরেছি। তিন ধরনের রচনা, সেগুলোর প্রথমটা হচ্ছে, এক নম্বর হচ্ছে ব্যক্তিগত, ব্যক্তিগত রচনা, মানে হচ্ছে পার্সোনাল। তারপরে আমি 2 নম্বরে নিয়েছি হচ্ছে বস্তুনিষ্ঠ রচনা। এটা বস্তু নিষ্ঠ রচনা। বস্তুনিষ্ঠ মানে বস্তু মানে কোনো টপিক, কন্টেন্ট। আর নিষ্ঠ মানে হচ্ছে কন্টেন্ট রিলেটেড, সেটাকে আমি বলি হচ্ছে টপিক বেসড, টপিক বেসড এসে, যেটাকে আরেকটু ইনফরমেটিভ বলা যেতে পারে, ইনফরমেটিভ এসে বলা যেতে পারে, কারণ ইনফরমেশনটা আমাকে দিতে হয় টপিকের উপর বেস করে। মানে নির্দিষ্ট কোনো টপিক নিয়ে লিখতে গেলেই তো আমরা ইনফরমেশনটা দিয়ে আসবো। তো বস্তুনিষ্ঠকে আমি টপিক বেসড এসে হিসেবে বলি। 3 নাম্বারটা হচ্ছে, sorry, 3 নাম্বার হচ্ছে মতামত ধর্মী রচনা। তো মতামত মানে তো সবাই জানোই, যে ওপিনিয়ন, অপিনিয়ন বেস। তাহলে একটা মতামত ধর্মী রচনা। তাহলে তাহলে তিনটা রচনা আমরা পাচ্ছি। ব্যক্তিগত রচনা অলরেডি তোমাদের সাথে সেদিকে আলোচনা হচ্ছিল। তো ব্যক্তিগত রচনা, যেটা হচ্ছে রাইটার, মানে তুমি লিখতেছো তোমার ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে। তো তোমার ব্যক্তিগত বিষয় বলতে, তোমার ব্যক্তিগত সবকিছু তো আর জিজ্ঞেস করা হবে না। ফর্মালি কিছু টপিক থাকে, যেমন হতে পারে সেটা তোমার কোনো মেমোরি হতে পারে, মেমোরি মানে হচ্ছে স্মৃতি, তোমার কোনো একটা গুড মেমোরি, কিংবা স্কুল লাইফের একটা মেমোরি, কিংবা তুমি কখনো কোথাও বেড়াতে গিয়েছিলে সেখানের একটা মেমোরি হতে পারে, তোমার নতুন কোনো কাজ করার কোন একটা এক্সপিরিয়েন্স তুমি
আর্ন করেছো সেটার একটা স্মৃতি, কিংবা তুমি কোন একটা কম্পিটিশনে গিয়েছিলা সেটার একটা স্মৃতি, এরকম অনেক অনেক ধরন হইতে পারে, ঠিক আছে? তো এগুলো হচ্ছে স্মৃতি। আরেকটা হচ্ছে অভিজ্ঞতা। অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্স। তো স্মৃতি আর এক্সপিরিয়েন্সের মধ্যে ডিফারেন্সটা কি? স্মৃতি মানে মেমোরি, আর অভিজ্ঞতা মানে এক্সপিরিয়েন্স। তাহলে স্মৃতি আর এক্সপিরিয়েন্সের ডিফারেন্সটা হচ্ছে যে একটা জায়গায় গেলাম, একটা ঘটনা ঘটলো, একটা কিছু করলাম, হতে পারে সেখান থেকে আমি কিছু শিখতে পেরেছি, আমার লাইফে কোনো একটা স্কিল কিংবা কোনো একটা অজানা জিনিস আমি জেনেছি, নতুন একটা কিছু, আমার নতুন একটা লার্নিং আউটকাম আছে। সেই লার্নিং আউটকামটা থাকলে সেটাকে আমরা এক্সপিরিয়েন্স বলি, আর যদি না থাকে তাহলে সেটাকে আমরা জাস্ট স্মৃতি হিসেবে ট্রিট করি। তো এখন তো এটা তো আসলে প্রত্যেকটা কাজই, যে কোনো কিছু করলেই সেটা একটা এক্সপিরিয়েন্স হিসেবেই আমাদের কাছে ট্রিট হবে। কেউ যদি প্রথমবার পাহাড়ে ওঠে, তাহলে সেই পাহাড়ে ওঠা তো অবশ্যই তার শুধুমাত্র স্মৃতি না, এটা একটা তার এক্সপিরিয়েন্স, কারণ সে তো আগে কখনো পাহাড়ে ওঠে নাই, পাহাড়ে উঠলো, এখন তার একটা এক্সপিরিয়েন্স হলো। জাস্ট পার্থক্যের জায়গাটা এটাই, তুমি যদি ফোকাস করো, তুমি যদি মনে করো যে হ্যাঁ, এই জিনিসটা আমার একটা এক্সপিরিয়েন্স, যে আমি জানলাম কিভাবে ট্রেকিং করতে হয়, কিংবা পাহাড়ে গেলে কি কি ঘটনা ঘটে। আমি হয়তো আচ্ছা ওকে ঠিক আছে, পাহাড় তো উঠে যাব, কোনো সমস্যা নেই, কিন্তু পাহাড়ে উঠতে নিয়ে তারপর দেখা গেলো 5 মিনিট হাঁটার পর আর হাঁটতে পারতেছি না, কোমরে ব্যথা লাগতেছে কিংবা শ্বাসকষ্ট হচ্ছে। তো সেটা তো আমি আগে জানতাম না, এখন আমি জানলাম যে ওকে। তারপর আমি ডিসাইড করলাম ঠিক আছে, তাহলে এই পাহাড়টা কিভাবে বেয়ে যাচ্ছে, একটু বাঁকা হয়ে উঠলে, তারপর যদি মানে সাথে কম ভারী জিনিস রাখলে, কিংবা আরো যা যা রুলস আছে, আমি নিজেও পাহাড়ে ওঠার মতো এক্সপিরিয়েন্স আমার খুব বেশি নাই। তো যেটা মানে ওইখানে আমি কিছু জিনিস জেনে আসতে পারি, মানে ওই পুরো একটা ট্রিপ থেকে আমি পাহাড়ে ওঠা সম্পর্কে কিছু জানলাম, সমুদ্র সম্পর্কে কিছু জানলাম। তো জানতে চাইলে, জানার ইচ্ছা থাকলে, তাহলে সেটা এক্সপিরিয়েন্স হিসেবে কাউন্ট হচ্ছে। আর জাস্ট আমি গেলাম, আসলাম, ঘুরলাম, ভালো লাগলো, শেষ, সেটা স্মৃতি হিসেবে কাউন্ট হতে পারে। তো এটা পুরোপুরি ডিপেন্ড করতেছে, পরীক্ষায় তোর প্রশ্ন আসবে কি, একটি নৌকা ভ্রমণের স্মৃতি, একটা নৌকা ভ্রমণের অভিজ্ঞতা। তাহলে স্মৃতি আসলে তুমি জাস্ট মনে রাখার মতো ঘটনাগুলো নিয়েই কথা বললা, আর অভিজ্ঞতা আসলে কোনো কিছু তুমি শিখেছো, জেনেছো, সেটা নিয়ে লিখতে হবে। আমি রচনার টপিক লিখে তোমাদেরকে এটা আবার বুঝাবো। তাহলে স্মৃতি, অভিজ্ঞতা, ভালো লাগা, মানে কোনো কিছু একটা ভালো লাগে, তোমার ভালো লাগার একটা বই, তোমার ভালো লাগার একটা জায়গা, তোমার ভালো লাগার একটা ঘটনা লাইফের, এরকম ভালো লাগা কোনো কিছু, মানে প্রিয়, যেটাকে মানে প্রিয়, ফেভারিট, এরকম কিছু একটা, তোমার প্রিয় খেলা, প্রিয় ঋতু, প্রিয় খাবার, প্রিয় দেশ, প্রিয় মানুষ, প্রিয় লেখক, অনেক কিছু হইতে পারে। আর ভালো লাগা, প্রিয়, তো এই জিনিসগুলো সব ব্যক্তিগত রচনার মধ্যে পড়তেছে, কারণ এখানে সবগুলো যিনি লিখতেছেন তার পার্সোনাল টপিক, এটা সম্পূর্ণ তার পার্সোনাল টপিক, এটা কারো ইন জেনারেল পিপলের জন্য না। টপিক বেজের জন্য তো বললামই, যে কোনো বিষয়ের উপর, বিষয়ের উপর বেসিক্যালি সেটা বিজ্ঞান হতে পারে, সমাজ হতে পারে, সমাজ বিজ্ঞান, তারপরে এইসব জিনিস, মানে জীবন রিলেটেড কোনো টপিক, কোনো একটা বিষয়ের উপরে, জাস্ট যে কোনো বিষয় হতে পারে, তবে বিজ্ঞান, সোসাইটি, পলিউশন, এইসব ব্যাপার হয়ে হয়ে থাকে নর্মালি। তো এরকম টপিকে তুমি যখন লিখতেছো, তখন কিন্তু আর তোমার পার্সোনাল জায়গাটা থাকতেছে না, যে তুমি কেমন মনে করতেছো, তোমার কেমন লাগতেছে, এই জিনিসগুলো কিন্তু সেখানে আসতেছে না। আর মতামত ধর্মী রচনার ক্ষেত্রে হচ্ছে কোনো একটি বিষয়ে কথার উপর, কোনো একটি কথার উপর তোমার মতামত, এটা পক্ষে বা বিপক্ষে, এগ্রি অর ডিসএগ্রি, কোনো একটা কথার উপর কোনো একটা লাইন লেখা থাকবে, ওই লাইনটার উপরে তোমার পক্ষে কিংবা বিপক্ষে কথা বলতে হবে। আবার শুধু মতামত থাকতে পারে, যে তুমি তোমার ওপিনিয়ন দিচ্ছ, কারণ কিছু টপিক থাকে যেখানে আমরা আসলে এগ্রিও করি, ডিসএগ্রিও করি। তো সেরকম টপিকও দিতে পারে, সেক্ষেত্রে তোমার কাছে মতামত চাইতে পারে। তো এই তিনটা ধরনের রচনাই আসলে লাস্ট ইয়ার গুলোতে আসতেছে, প্রতি প্রতি বছর গুলোতেই এইগুলোই আসতেছে। তো সেক্ষেত্রে কিছু কিছু ভুল হয়ে যায়, রচনার লাইন গুলো এমন ভাবে লিখে যায় আমরা কনফিউজ হয়ে যাই, এটা কি টপিক বেস নাকি এটা পার্সোনাল নাকি এটা অপিনিয়ন বেস। কারণ অপিনিয়ন বেসে খালি একটা লাইন লিখে দিচ্ছে, যে লাইনটা পড়লে মনে হচ্ছে এটা টপিক বেস লাইনও হতে পারে। আমি কোশ্চেন গুলো তোমাদেরকে দেখাবো সবগুলো, তাহলে তোমরা বুঝতে পারবে। তো এই তিনটা টাইপের রচনা থাকতে পারে। আচ্ছা এখন বলেন, আমি এতক্ষণ কথা বললাম, এই তিনটা টাইপ কি বুঝতে পারছেন যে কোনটা কোন ধরনের রচনা? হ্যালো,
পিজা কিংবা আলপিকা, বস্তুনিষ্ঠ ব্যক্তিগত মতামত ধর্মী, তিনটা রচনা কি বুঝতে পেরেছো? স্যার, লাস্টের হ্যাঁ, রচনাটা কিভাবে মত, মানে আমরা ডিসক্রাইব করবো? ওগুলো তো যাচ্ছি আমি, ওই পয়েন্ট গুলো তো বলবো। মতবোধ ধর্মী রচনাটা কিভাবে লিখবে এটা বলবো। এমনি বুঝতে পারছো তো যে মানে তিনটা টাইপ বুঝতে পারলাম? জি স্যার। ওকে, তিনটা বুঝতেছো। এখন আমি অলরেডি বলবো, এর আগের দিন ব্যক্তিগতটা বলেছিলাম, এখন আবার ব্যক্তিগতটা একটু বলছি। তো তাহলে তিন ধরনের রচনা আমরা পেয়ে গেলাম। শেরান, শুনতেছো কথা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এইবার বলো তো, যে কেউ একটা রচনায় কয়টা প্যারা দেওয়া উচিত অ্যাটলিস্ট? তিনটা। তিনটা কি কি? সেই তিনটা কি কি ইন্টো মানে ইন্ট্রোডাকশন, হ্যাঁ, ভূমিকা। দেন বডি প্যারাগ্রাফ, দেন কনক্লুশন। হ্যাঁ, বডি প্যারাগ্রাফ, যেটাকে আমরা মূল অংশ করতে পারি, এন্ড কনক্লুশন হচ্ছে উপসংহার, যেটা আমি আগের দিন বলেছিলাম। ভালো মতো মনে আছে? একটি রচনায় কয়টি প্যারা থাকা উচিত, এই প্রশ্নের উত্তর হচ্ছে একটি রচনায় তিনটি প্যারা থাকা উচিত, মানে অ্যাটলিস্ট তিনটি প্যারা প্যারা থাকা উচিত, এর নিচে না, এর বেশি হইতেই পারে। আমাদের ওয়ার্ড লিমিট মাথায় রেখে আমরা 200 ওয়ার্ড বলেছি, আমরা মনে রাখবো এটা আমরা ম্যাক্স 300 অর 350 এর মধ্যে, মানে এটা ম্যাক্স। তুমি যদি 250 লেখো আমার কোনো অসুবিধা নেই, কারোর কোনো অসুবিধা নেই, তোমার মার্কিং এ কোনো ইম্প্যাক্ট পড়বে না। 250, 260, 270, 300 পড়বে না। কিন্তু 350-র উপরেও যদি চলে যাও তুমি, মানে 400 ওয়ার্ড লিখে ফেলতেছো, 200 ওয়ার্ড লিখতে বলা হয়েছে, তখন তোমার লেখার উপরে একটা ইম্প্যাক্ট পড়বে, তোমার অ্যাকুরেসি অ্যান্ড তোমার ইউজেস ল্যাঙ্গুয়েজের উপরে একটা ইম্প্যাক্ট করবে। কারণ তুমি 400 ওয়ার্ড লিখছো, তার মানে তোমার ওখানে ভুলও বেশি আসছে, ইরিলেভেন্ট কথা হয়তো বা এসে গেছে, তুমি জানো না। অ্যান্ড লেখা এক্সেস লেখার কারণে নাম্বার উপরে করতে পারে। বাট 200-এ লেখা যায় না, 200 অনেক কম। 200-এ দেখা যায় একটা টপিক লিখতে নিলে 200 অনেক কম হয়ে যায়। তো 250, 300, 350-র মধ্যেই এই লেখাটা লিখতে হবে। তো তাহলে সেই অনুযায়ী আমরা প্যারাগ্রাফ গুলো বানাবো, সেটা 4টা হতে পারে কিংবা 5টা হতে পারে কিংবা 6টা হতে পারে, 4, 5, 6-এর ভিতরে, এর কম না। মানে এর বেশিও না কমও না, মানে তিনটা, শুধু তিনটা আমি বলছি দেখে তুমি তিনটাই লিখবে সেটা না। কারণ এই মূল অংশটা, এখানে তোমাকে অবশ্যই কিছু ডিভাইড থাকা উচিত, যে কোনো টপিকের উপর বেস করলে লিখলে। তাহলে প্রতিটা রচনায় আমাদের তিনটা বেসিক প্যারাগ্রাফ দিতেই হবে। তো আমি এখন এই তিনটা বেসিক প্যারাগ্রাফে কি থাকে, কি লিখতে হয় সেটা বলে দেন এই টপিক বেস এন্ড অপিনিয়ন বেসের টাইপটা বলে দিচ্ছি যে কিভাবে লিখতে হবে। তো এই ভূমিকায় কি লিখতে হয়? তো ভূমিকাতে তোমাকে লিখতে হবে বেসিক্যালি যে টপিক বা থিমটা, রচনার মূল টপিকটা কিংবা থিম, মূল টপিক কিংবা থিম, এইটাকে, এটা নিয়ে কিছু লিখতে হবে। তাহলে ইন্ট্রোডাকশনের রচনার মূল টপিক, থিম, এটা নিয়ে সাধারণ কিছু তথ্য দিতে হবে। এখন মূল টপিকটা কি, এটা বুঝে বুঝে বের করতে হবে। তিনটা রচনার ভিতরে কখনো বড় বড় লাইন লেখা থাকতে পারে, সেই বড় একটা লাইনের রচনার ভিতরে তোমাকে খুঁজে বের করতে হবে যে মূল টপিক। যেমন ধরো নর্মাল খুব সহজ একটা রচনা, তোমার জীবনের লক্ষ্য। তাহলে তোমার জীবনের লক্ষ্য, তিনটা শব্দ আছে, তিনটাই কিন্তু মূল থিম না। অবশ্যই তুমি ইম্পর্টেন্ট, তোমার জীবনও ইম্পর্টেন্ট, কিন্তু লক্ষ্য মানে টার্গেট গোল, এইটা বেশি ইম্পর্টেন্ট। তাহলে টার্গেট গোল, এই জিনিসটাকে তোমার মূল টপিক হিসেবে ধরে এইটা নিয়ে কিছু কথা লিখতে হবে। তারপর যদি বলা হয় যে একটি শীতের সকাল, এটা একটা টপিক বেস, একটি শীতের সকালের সম্পর্কে ইন জেনারেল কিছু জানতে চাচ্ছি, তাহলে একটি শীতের সকাল, তাহলে অবশ্যই সকালটা ইম্পর্টেন্ট, শীতও ইম্পর্টেন্ট। তো এখন একটি শীতের সকাল, একটি তো অবশ্যই ইম্পর্টেন্ট না, একটি বলতে জেনারেলি ওয়ান বোঝানো হয়েছে। এখন শীত আর সকাল, এই দুইটা থেকে তোমাকে ডিসাইড করতে হবে যে আমি কি শুধু সকালটার কথা লিখবো নাকি শীতের সকালটার কথা লিখবো। এখন তুমি যেহেতু 250 ওয়ার্ড লিখবা, শুধু যদি শীতের সকালেই তুমি টপিক বানায় ফেলো, মানে প্রথম লাইন থেকে শীতের সকাল দিয়ে লেখো, তাহলে তোমার লেখা কম হতে পারে। কিংবা সকাল নিয়ে তুমি কিছু লিখতে পারো, শুধু শীত নিয়ে কিছু লিখতে পারো, যে শীতকাল, বাংলাদেশ ষড় ঋতুর দেশ, এখানে 6টি ঋতুর মধ্যে একটি ঋতু হচ্ছে শীত। এরকম করে লিখে চুলে তারপর সকালে লিখতে আসতে হবে। আবার বলতে পারো সারাদিনের মধ্যে সকালে একটা গুরুত্বপূর্ণ সময়, এভাবে লিখতে পারো। মানে
তোমাকে বুঝে নিয়ে এই শীতের সকাল থেকে কোন শব্দটাকে তুমি মূল থিম হিসেবে ধরবা সেটা ধরে তোমাকে লিখতে হবে, কিন্তু অবভিয়াসলি শেষ পর্যন্ত পুরো রচনাতে শীতের সকাল ব্যাপারটাই কিন্তু মূল টপিক হিসেবেই থেকে যাচ্ছে। তো এইভাবে তুমি বের করে তুমি থিমটা লিখবা। তারপরে মতামত ধর্মী রচনাগুলোতে আরো বেশি মূল টপিকটা বের করতে একটু কঠিন হয়ে যায়, সেটা আমি দেখাবো। তো এখানে তুমি ভূমিকা লিখলে, এবার মূল অংশে মূলত যে জিনিসটা থাকে, ব্যক্তিগত রচনাটা মূলত ডিসক্রিপটিভ এসে, মানে বর্ণনা করার কথা। বিদ্যালয়ে তোমার প্রথম দিন, বিদ্যালয়ে তোমার শেষ দিন, একটি নৌকা ভ্রমণের স্মৃতি, তোমার দেখা একটি বৈশাখী মেলা। দেখো এই সব টপিক গুলোতে আলটিমেটলি তোমার রচনাটাকে ডিসক্রাইব করে যাচ্ছে, যেতে হচ্ছে যে কি হয়েছিল, কবে গেছিলা, কার সাথে গেছিলা, কেন গেছিলা, কি কি হইলো, কি ভাল লাগলো, কি শিখলা। তো এই টপিক গুলো কিন্তু লেখা লাগতেছে। তার মানে কি তুমি আলটিমেটলি এই কথাগুলোর উত্তর কিন্তু কোনো ইনফরমেশন না, অবশ্যই ইনফরমেশন, কিন্তু এর কি ইনফরমেশন প্রায়োরিটি হিসেবে পাচ্ছে না, এখানে বর্ণনাটা প্রায়োরিটি পাচ্ছে, যে তুমি কিভাবে ডিসক্রাইব করতেছো বর্ণনাটা। তাহলে এখানে তোমার মূল অংশে বর্ণনা থাকবে। যদি সেটা টপিক বেস হয়ে যেত তাইলে দেখো, টপিক বেসে যদি বলা হয় আমাদের জীবনে ইন্টারনেটের ব্যবহার, কিংবা আমাদের জীবনের কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব, কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এআই, তো এআই এর প্রভাব, তো তাইলে দেখো সেই রচনাটা লিখতে গেলে কিন্তু তুমি মূল অংশে বডিতে গিয়ে কি লিখতে, প্রথমে তো এআই এর ইন্ট্রোডাকশন দিয়ে দিছো, এখন তুমি কি লিখতে, এখন কিন্তু তুমি যাই লেখো সেই সবগুলো কিন্তু ওই ডিসক্রাইবের দিকে যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে ইনফরমেশনের দিকে, ইনফরমেটিভ হয়ে যাচ্ছে। তাহলে ইনফরমেটিভ মানে হচ্ছে তথ্য, তোমাকে ইনফরমেশন দেওয়া লাগতেছে। তার মানে তোমার টপিক বেসড রচনার মূল অংশে থাকতেছে ইনফরমেশন। এন্ড দ্য থার্ড ওয়ান, মতামত ধর্মী রচনা। দেখো মতামত ধর্মী রচনা কি হচ্ছে, টাকা থাকলেই সুখী হওয়া যায়, অনেক টাকা থাকলে সুখী হওয়া যায়, টাকা থাকলেই সুখী হওয়া যায়, কিংবা পড়াশোনার পাশাপাশি খেলাধুলার দরকার আছে, শারীরিক চর্চা কিংবা ইয়োগা, ব্যায়াম, এগুলোর প্রয়োজনীয়তা রিলেটেড কোন একটা লাইন লিখলাম। তাহলে এই টাকা কিংবা ফিজিক্যাল এক্সারসাইজ কিংবা এই যে পড়ালেখার পাশাপাশি খেলাধুলা, এই যে টপিক গুলো আছে, সেই টপিক গুলোতে যখন একটা লাইন বানানো হচ্ছে, একটা স্টেটমেন্ট আমি তৈরি করতেছি এবং বলতেছি তুমি মতামত দাও, তুমি এটার সম্পর্কে তুমি কি এগ্রি করো নাকি ডিসএগ্রি করো, সেটা তোমার কাছে আমি যখন জানতে চাচ্ছি, তখন কিন্তু তোমাকে কি দেওয়া লাগতেছে, তোমাকে দেওয়া লাগতেছে লজিক। তুমি যে বিষয়টায় কথা বলতেছো, তুমি যে টপিকে কথা বলতেছো, সেটার একটা লজিক দিতে হবে, ঠিক আছে, যুক্তি। লজিকের বাংলা হচ্ছে যুক্তি। তো তাহলে তুমি এই অংশে, মূল অংশে যুক্তি দিবা, লজিক দিবা, যে হ্যাঁ টাকা থাকলে সুখী হওয়া যায়, এই যে টাকা থাকলে এই জিনিসগুলো, এটা থেকে আমরা বুঝতেছি যে হ্যাঁ টাকা থাকলে সুখী হওয়া যায়। আবার এই জিনিসগুলো দিয়ে বুঝতেছি যে টাকা থাকলে সুখী হওয়া যায় না, আর অনেক কিছু লাগে, তো টাকাটাই একমাত্র জিনিস না। তো এইভাবে পক্ষে বিপক্ষে যখন তুমি কথা বলতেছো, তখন তুমি এই রচনাটার মূল অংশে আসলে যুক্তি দিচ্ছ। উপসংহার, উপসংহার মানে কনক্লুশন। কনক্লুশন বেসিক্যালি একটা সামারি অফ ইয়োর রাইটিং, মানে তুমি যা লিখতেছো সেটা একটা সামারি দাঁড় করাতে হয়। এমন ভাবে সামারিটা দাঁড় করাতে হয়, তুমি যে এতক্ষণ ধরে কথা বলছো সেই কথাগুলো আমি না পড়লেও যেন তোমার সামারিটা পড়ে বুঝতে পারি যে তুমি আসলে কি বলতে বলেছো। তো তার মানে কি দাঁড়াচ্ছে, তোমার ইলাবোরেটিভ লেখাটার একটা সামারাইজ পার্ট এখানে দিতে হয়, যেটাকে আমরা সারাংশ বলতে পারি। সারাংশ মানে সামারি, অথবা ওভারঅল তুমি এই সারাংশটা পুরোটা না লিখলে, মানে সারাংশ যে তুমি লিখতেছো ওইখানে তুমি আসলে একটা কমেন্ট করতেছো, তুমি যা বলে আসলে এতক্ষণ সেটার উপর বেস করে তোমার একটা ফাইনাল কমেন্ট, একটা ফাইনাল ফিডব্যাক কিংবা ফাইনাল ফাইনাল ওপিনিয়ন তুমি দিচ্ছ। তাহলে সারাংশ, অথবা এখানে আমরা এটাকে মন্তব্য করতে পারি, যে তুমি একটা মন্তব্য দিচ্ছ এই টপিকটার উপরে, এটাই আসলে কনক্লুশন। তাহলে ইন্ট্রোডাকশন, বডি অ্যান্ড কনক্লুশনে তিনটা রচনায় ইন্ট্রোডাকশন সবগুলোতে সেম থাকতেছে, কনক্লুশনে তুমি হচ্ছে সেম থাকতেছে, আর মূল অংশে তুমি হচ্ছে ব্যক্তিগত রচনার জন্য বর্ণনা দিচ্ছ। আমি একটু লিখে দিই, তাহলে সবার জন্য ভালো হবে। ব্যক্তিগত রচনার জন্য, ব্যক্তিগত রচনায় হচ্ছে বর্ণনা, বস্তুনিষ্ঠ রচনায় হচ্ছে তথ্য, অ্যান্ড মতামতধর্মী রচনায় হচ্ছে যুক্তি। ঠিক আছে, এই কয়টা জিনিস হচ্ছে দেওয়া লাগে। তো এই হচ্ছে রচনার বেসিক পয়েন্ট। এখন এই মূল অংশটা তুমি কয়টা প্যারায় করবে, এটা আপ টু ইউ, তোমার যতগুলো প্যারা করতে ইচ্ছা করে বেশিও করতে পারো, কমও করতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আলফিকার কি সমস্যা হচ্ছে? আলফিকা কি আসো?
আলপিকা, বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা, যাই হোক, এতক্ষণ পর্যন্ত কি আমি বুঝাতে পারলাম? যা বললাম শুনে বুঝতে পারলেন সেরা? হ্যাঁ স্যার। বুঝতে পারলাই যে যে অংশটুকু হ্যাঁ পর্যন্ত বুঝতে বললাম পেরেছি। এতক্ষণ? ওকে। হ্যাঁ বুঝেছি। আমরা রচনা লিখতে গেলে এগুলো আমরা পারি, ঠিক আছে, কিন্তু একটু ক্লিয়ারলি জেনে ওভাবে লিখলে আমাদের লেখাটা আরো সুন্দর হবে। ওয়াফা কিংবা ফিজা, আপনারা কি বুঝতেছেন আমার কথা? আমি অনেক দ্রুত বলতেছি। जी सर। জি স্যার। আমার ফিজাকে নিয়ে খুব ডাউট আছে, আসলে ঠিকঠাক মতো আমার কথা শুনে নাকি শুনে না। सुने আচ্ছা, सर। আচ্ছা, ঠিক আছে। আমি এরপরে যখন বাগধারা পড়াবো তখন পড়া ধরবো, আলোচনা করতে করতে হঠাৎ করে একটা বাগধারা জিজ্ঞেস করে ফেলবো। বলতে না পারলে বুঝবো যে সে আমার কথা শুনে নেয় ভালো করে। আচ্ছা, যাই হোক, তাহলে তিনটা টাইপের রচনা আছে আমরা জানি: ব্যক্তিগত, বস্তুনিষ্ঠ এবং মতামতধর্মী। এবং প্রতিটা রচনাতেই আসলে অ্যাটলিস্ট তিনটা প্যারা দিতে হয়, যেটা ভূমিকা, মূল অংশ এবং উপসংহার। আমি যদি ব্যক্তিগত রচনা লিখি, তাহলে আমার ভূমিকার পরে যে মূল অংশ থাকে সেখানে আমাকে ডিসক্রাইব করতে হয়। আর আহ, যদি ইসের ক্ষেত্রে যদি আমি বস্তুনিষ্ঠ রচনা লিখি তখন সেখানে আমাকে তথ্য দিতে হয়, এবং মতামতধর্মী রচনা লিখলে সেখানে আমাকে যুক্তি দিতে হয়, লজিক দিতে হয়। এন্ড প্রত্যেকেরই সারাংশ, ওই উপসংহার অংশটা মূলত একটা সামারাইজেশন থাকে কিংবা একটা কমেন্ট থাকে এই টপিকটার উপরে। তো এই হচ্ছে রচনা লেখার টাইপ, এইভাবে আমাদের লিখতে হয়। তো ব্যক্তিগত রচনা তো অলরেডি বলে ফেলছি। বস্তুনিষ্ঠ রচনা যদি বলি, বস্তুনিষ্ঠ রচনাকে তুমি তথ্যগুলা দিবা, বস্তুনিষ্ঠ রচনাগুলোতে তুমি তথ্যগুলা দিবা, সেই তথ্যগুলা কিরকম হবে? যেমন ধরো, ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা আসতে পারে সেটা হচ্ছে, ধরো এরকম, ধরো আধুনিক জীবনে ঠিক এইভাবে আসবে না, যে লাইন আমি লিখতেছি সেভাবে আসবে না, কিন্তু ঘুরে ফিরে এরকম টপিক আসতে পারে: আধুনিক জীবনে ইন্টারনেটের ব্যবহার। তাহলে আধুনিক জীবনে ইন্টারনেটের ব্যবহার, এই রচনাটা যদি হইতে পারে একটা টপিক। আমরা চাই না ইন্টারনেট আসবে কিনা, ইন্টারনেট আসে নাই, ধরো এখানে আসলো মোবাইল ফোন, এইখানে আসলো কৃত্রিম বুদ্ধিমত্তা। কৃত্রিম বুদ্ধিমত্তা মানে হচ্ছে এআই। এটা এটা সবাই মনে করতেছে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা রিলেটেড কোনো প্রশ্ন পরীক্ষা আসতে পারে। তো আধুনিক জীবনে ইন্টারনেটের, মোবাইলের মোবাইলের অথবা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, এটা যদি বলা হয়, তাহলে দেখো পয়েন্ট গুলো কি কি আসতেছে। আমরা ভূমিকাটা লিখতেছি, তারপর মূল অংশ আমরা কি কি লিখতেছি দেখো: আধুনিক জীবনে ইন্টারনেটের ব্যবহার। তাহলে ভূমিকাতে তো ইন্টারনেট নিয়ে কথা বলে ফেলছি। সেকেন্ড প্যারা, মূল অংশে তো আমি কি কি যাচ্ছি, ব্যবহার নিয়ে কথা বলতে হবে। তাহলে লিখতেছি আমি ব্যবহার, মানে এই যে ইন্টারনেটের ব্যবহার কিংবা মোবাইল ফোনের ব্যবহার কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, মানে আমি কি কি কাজে এটা ইউজ করতেছি। ইন্টারনেট কোন কোন কাজে লাগতেছে, কোন ধরনের কাজে লাগতেছে, মোবাইল কোন কোন কাজে লাগতেছে, এআই কোন কোন কাজে লাগতেছে, এই ব্যবহারগুলো আমি লিখলাম। এখন এই ব্যবহার লেখার পরে আমার কি কি লেখা উচিত? আমার লেখা উচিত এটা আসলে আমার লাইফটাকে কতটা ইজিয়ার করে দিবে। আগে কিরকম ছিল, এখন আমার জীবনটা কতটা সহজ হয়েছে। তার মানে এটা সুফল। সুফল মানে ভালো, অ্যাডভান্টেজ, উপকারিতা। সুফল, উপকারিতা মানে আমি কি ধরনের অ্যাডভান্টেজ পাচ্ছি, কি কি, মানে আমার লাইফটা ইজিয়ার হলো কি কি ভাবে। তো সেই ব্যাপারগুলো নিয়ে আমি লিখতেছি। ওই দেখা যায় মোটামুটি একই রকম কথা। আগে বললাম যে ইন্টারনেটে আমি পড়ালেখা করতে পারি, এখন আমি বলতেছি ইন্টারনেট থাকার কারণে আমার পড়ালেখা অনেক সহজ হয়ে গেছে। আমি এখন অনলাইনে ক্লাস করতে পারতেছি, কিংবা আমি নেট থেকে যে কোনো বই, যে কোনো ইনফরমেশন কালেক্ট করতে পারতেছি খুব দ্রুত। আগে লাইব্রেরিতে গিয়ে সংগ্রহ করা লাগতো, এখন আর লাইব্রেরিতে যাওয়া লাগে না, আমরা ঘরে বসে লাইব্রেরি পাচ্ছি। মানে অত ডিটেল না, কিন্তু এভাবে উপকারিতার জায়গাগুলোকে আমাদের দেখাতে হবে। তাহলে ব্যবহার বললাম, উপকারিতা বললাম, এখন কি বলা উচিত? এখন বলা উচিত যে ঠিক আছে, উপকারিতা তো পাচ্ছি অনেক, কিন্তু ক্ষতি কি হচ্ছে, কিছু কোনো কি অপকারিতা কি আছে? তাহলে কুফল মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, অপকারিতা। তাহলে সুফল এবং, এখন আমি কুফল লিখতেছি যে ইন্টারনেট আসলে আমাদের লাইফে কি কি ডিসঅ্যাডভান্টেজ ঘটাচ্ছে। ইন্টারনেটের কাছে আমাদের সোশ্যালাইজেশনটা কমে যাচ্ছে, আমরা এডিক্টেড হয়ে যাচ্ছে, আমাদের ফিজিক্যালি, মেন্টালি, ইথিক্যালি, মোরালি আমরা অনেকভাবে মানে সমস্যার মধ্যে ভুগছি। যে আমাদের মধ্যে অন্য কালচারের একটা ব্যাড ইম্প্যাক্ট করতেছে, কালচারাল ক্ল্যাশ তৈরি হচ্ছে। তো বিভিন্ন রকম নেগেটিভ পয়েন্ট আমরা পাচ্ছি। তো সেটা নিয়ে কিছু কথা লিখলাম।
লেখার পরে কিন্তু আমি সরাসরি উপসংহারে চলে যাচ্ছি। উপসংহার তো তাহলে এখানে উপসংহারে এসে আমি কি বলবো, প্রথমে বললাম কি কি কাজে লাগাই, পরে বললাম অ্যাডভান্টেজ, পরে বললাম ডিসঅ্যাডভান্টেজ। এখন কনক্লুশনে এসে যদি আমরা বলি, আচ্ছা এতক্ষণ তো অনেক খারাপ কিছু বলে ফেলছি ভাই, আজ থেকে আর ইন্টারনেট ব্যবহার করবো না, ইন্টারনেট ব্যবহার বাদ, আমাদের উচিত, দেশের মানুষের উচিত যে ইন্টারনেট বাদ দিয়ে দাও। তো এটা কিন্তু বলতে পারতেছি না, কারণ উইদাউট ইন্টারনেট আমাদের জীবন কিন্তু চলবে না। ইন্টারনেটে আমাদের মডার্ন লাইফে আমাদের ইন্টারনেট লাগবে শেষ পর্যন্ত। তাহলে উপসংহারে কি আমি এরকম ভাবে আমার কথাটাকে সাজাবো যে ইন্টারনেট আমাদের জীবনকে অনেক সহজ করে দিয়েছে, ইন্টারনেটের মাধ্যমে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারি, কিন্তু যেহেতু ইন্টারনেটের কিছু নেগেটিভ ব্যাপার আছে, সেই ব্যাপারগুলোতে আমাদের সচেতন হওয়া উচিত। সাইবার সিকিউরিটি সম্পর্কে জানা উচিত, সাইবার ক্রাইম সম্পর্কে জানা উচিত, এবং সেখান থেকে নিজেকে কিভাবে মানে সেফ করা যায়, নিজেকে কতটা নিরাপদ রাখা যায় সেই ব্যাপারে আমাদের সচেতন হওয়া উচিত। এবং আমাদের এটার প্রতি যে আসক্তি হয়, এডিকশন হয়, সেই এডিকশনকে আমরা তো চাইলে কন্ট্রোল করতে পারি, সেটা আমাদের কন্ট্রোল করতে করার চেষ্টা করা উচিত। তো তাহলে দেখো এই টপিকটাতে কিন্তু এই 5টা প্যারাগ্রাফ আমি ইজিলি পেয়ে যাচ্ছি। তো উপসংহার আর কনক্লুশন, এই ইন্ট্রোডাকশন উপসংহার দুটা বললাম, মাঝখানে মূল অংশটাকে আমি 3টা প্যারাতে ভাগ করে ফেললাম। তো এই টপিকটার জন্য কিন্তু এটা খুব সহজ। তো এই ধরনের টপিক গুলোর ক্ষেত্রে যদি পরিবেশ দূষণ হয়, তাহলে সেই জিনিসটাও কিন্তু এইভাবে আমরা বের করতে পারি, পরিবেশ দূষণ কেন হচ্ছে, সেগুলোর সলিউশন কি কি হতে পারে, এবং এই কি কি ক্ষতি হচ্ছে। প্রথমে বলবো পলিউশন কেন হয়, তারপর বলবো পলিউশনের কারণে কি কি সমস্যা হচ্ছে, তারপর বলবো এই সমস্যাগুলোর সলিউশনটা কি, পরিবেশ দূষণটা কেমনে কমানো যায়। দেন কনক্লুশনে গিয়ে ওভারঅল একটা কথা বলে দিচ্ছি যে এই পলিউশন থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি। তো এইভাবেই টপিক বেসড রচনার ক্ষেত্রে পয়েন্ট গুলো বানানো খুব সহজ। 4-5টা টাইপের রচনা আছে, তো আমার বইটা যাদের কাছে আছে, সবার কাছে আছে, শুধু এর বাদে ও আপাকে আমি দিয়ে দিব। এটা বাদে আমরা কিন্তু খুব অনায়াসে প্রত্যেকটা টপিক নিয়ে বসে, আমার বইয়ের কত নম্বর এটা পেজ রচনা আমি কয়েকটা দিয়েছিলাম, খুব কম দিয়েছি, বেশি দেই নাই, কারণ আমার কালেকশনে এত রচনা নাই। এগুলো তো সব লেখা, এগুলো কোনো বই থেকে নেওয়া না। তাহলে 1 থেকে 25 পর্যন্ত আমি দিয়ে রেখেছি, কিন্তু এই 1 থেকে 25-এর ভিতরে অনেকগুলো রচনা আছে। আর হচ্ছে পেজ নাম্বার 24-25, তাই 24-25 পেজের ভিতরে রচনাগুলো দেখে তুমি যদি টপিক বেজ রচনাগুলোকে ফাইন্ড আউট করে ফেলতে পারো, ফাইন্ড আউট করে সেইগুলোর জন্য কি কি প্যারা হতে পারে, কি কি পয়েন্ট হতে পারে, সেগুলোকে যদি তুমি একটু মার্ক করতে পারো, তখন কিন্তু তোমার একটা প্রিপারেশন হয়ে যাচ্ছে, তুমি কিন্তু একটা আইডিয়া পেয়ে যাচ্ছ যে এই রচনাগুলো লেখার জন্য কি কি করা যেতে পারে। বেচারি আলফিটা তো জয়েনই করতে পারতেছে না। আচ্ছা, যাই হোক। স্যার ওর তো নাকি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে। হ্যাঁ, এটা তো বুঝতেছি, ও ডিসকানেক্ট হচ্ছে আবার কানেক্ট হওয়ার চেষ্টা করছে। যাই হোক, তো এই হলো গিয়ে এই টপিক বেস রচনার জন্য প্যারা তৈরি করার নিয়ম। তো আশা করি মোটামুটি বুঝতে পেরেছো, এবং এটা নিয়ে বসতে হবে। আসলে তুমি যদি কয়েকটা রচনা নিয়ে বসো এবং ভাবার চেষ্টা করো যে আসলে প্যারা, এই রচনাটার জন্য আমি 5টা প্যারা কি কি বানাতে পারি, 5টা কিংবা 6টা কিংবা 4টা, ভাবলে তো ওই প্যারাগুলো বানালে তারপর কিন্তু তুমি একটু একটু ঘাটাঘাটি করলে, একটু বইপত্র নিলে কিন্তু তুমি এইটার উত্তরে কি কি আসতে পারে সেই জিনিসগুলো জেনে যেতে পারবে। এইভাবে আসলে প্র্যাকটিস করতে হয়। সব রচনা লিখে পড়া সম্ভব না যে তুমি 25টা রচনা নোট করবা, এটা সম্ভব না আসলে, অ্যাকচুয়ালি না। কারণ আরো অনেক পড়া আছে, অনেক সাবজেক্ট আছে। সেই ক্ষেত্রে তুমি বাংলার রচনা নিয়ে 25টা রচনা নোট করবে, এটা আসলে খুব বেশি প্রফিটেবল না। সেই ক্ষেত্রে টপিক গুলো তুমি অবশ্যই দেখলা, ফাইন্ড আউট করলা কিভাবে লিখতে হবে সেটা দেখলা, এবং তুমি অল্প কয়েকটা রচনা প্র্যাকটিস করলা, 5টা 6টা রচনা তুমি লিখলা, প্র্যাকটিস করলা, এবং সেটা একটা ফিডব্যাক নিলা। ফিডব্যাক নিলেই বোঝা যায় যে এখানে এখানে কাজগুলো করতে হবে। যাই হোক, তো এই গেল প্রাথমিক আলোচনা।